এবার আমরা প্রত্যেকটা পয়েন্টে ট্রাই করব স্থিতিশক্তি নির্ণয় করার আর গতিশক্তি নির্ণয় করার। চলো দেখি। আমরা আননেসেসারিলিও অনেক সময় অনেক জিনিসপত্র পাই, ওয়েস্ট এনার্জি হয়ে যায়। তো আমরা এরকম একটা ওয়েস্ট এনার্জি এখন বোঝাতে, এবার দেখো কি হয়, যখন ছেড়ে দিচ্ছি আবার রিটার্ন উপরে উঠে আসছে না। আগের ক্লাসে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা জেনেছিলাম যে স্থিতিশক্তি কি গতিশক্তি কি, ভরবেগ, আর আমি বলেছিলাম যে আবার একবার ভরবেগ আর একবার গতিশক্তির মধ্যে যে রিলেশন আছে আরেকবার পড়িয়ে দেবো। তো আমি মনে হয় যে অনেক সময় স্থিতিশক্তি আর গতিশক্তি তোমরা ভুলে যেতে পারো। যদি স্থিতিশক্তি গতিশক্তি ভুলে যাও তার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি, যারা আগের ক্লাসে আসোনি তারা শুনে নাও। আমরা আগের দিন বেসিক ফর্মুলা পড়িয়েছিলাম ওয়ার্কের। আমরা বলেছিলাম ওয়ার্ক মিনস, আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি ওয়ার্ককে, আর ওয়ার্ক মানে হয় বল ইনটু সরণ, বল মাল্টিপ্লাইড বাই সরণ। এবার আমরা বলেছিলাম যে কোন একটা বস্তুতে যত পরিমাণ ওয়ার্ক ডান হয়, এই ওয়ার্ক ডানটাই বাস্তবে কি হিসেবে সঞ্চিত হয়, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে। আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান বা কার্য করি সেটাই আমাদের কি হিসেবে সঞ্চিত হয়, স্থিতিশক্তি হিসেবে। আর আমরা বলেছিলাম এই স্থিতিশক্তির ফর্মুলা হয় mgh। এটাও বলেছিলাম যে এইচ কিভাবে মেজার করবে, বলেছে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার সাপেক্ষে, আমি আমার রেসপেক্টে বলবো এইচ। আমি গ্রাউন্ডের রেসপেক্টে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এইচ বলবে, এই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ থাকে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এইচ বলবে। সবার জন্য এইচ এর মান আলাদা আলাদা হতে পারে, আর সবার জন্য যদি এইচ এর মান আলাদা আলাদা হয় তাহলে সবার জন্য স্থিতিশক্তির মানও কি হতে পারে, আলাদা আলাদা হতে পারে, এইচ এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে কেউ একজন যদি বলে পোটেনশিয়াল এনার্জির মান 100 জুল, আর কেউ একজন যদি বলে পোটেনশিয়াল এনার্জির মান 50 জুল, তার মানে সে শুধুমাত্র এই ডিফারেন্সটার কথাই বলছে এইচ। আচ্ছা, এবার শোনো, আমরা এরপরে পড়িয়েছিলাম কাইনেটিক এনার্জি, মনে আছে? গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা কি ছিল, হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ অফ এম ভি স্কোয়ার। এম ভরের কোনো বস্তুর বেগ যদি ভি হয় তাহলে তার গতিশক্তির মান হয় হাফ এম ভি স্কোয়ার। চাইলে স্থিতিশক্তির মান নেগেটিভ হতে পারে, কিন্তু গতিশক্তির মান কোনোদিন নেগেটিভ হতে পারে না। তার রিজন খুব সহজ, কেননা এম যে মাস অলওয়েজ কি থাকে, পজিটিভ হয়, মাস অলওয়েজ পজিটিভ হয়। আর বেগ, এটার স্কোয়ারও, যে কোনো জিনিসের স্কোয়ারও অলওয়েজ পজিটিভ হয়, এই কারণের জন্য। এবার শোনো, আজকের যে ক্লাসে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে টার্গেট হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করা। একটু টাফ লাগে, এই প্রমাণটা তোমাদের ক্লাস 9 এর সবথেকে বড় প্রমাণ, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কমপ্লিট করবো, কিন্তু আজকের এই ক্লাসটা করার পর তোমাদের ওটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, নট এ সিঙ্গেল ওয়ান কনফিউশন থাকবে। আর আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, এরপর ভালোভাবে ওই জিনিসটা করতে পারবে। বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আরেকবার শুধুমাত্র সলভ করে নেবে আমি এটা যা বলবো, ঠিক আছে? আমি পরের দিন এটা 3বার করে আনতে বলবো, তোমাদের কাজ হবে আজকের গিয়েই এটা আরেকবার করে নাও। তাহলে আমাদের টোটাল দুটো টাইপের শক্তি রয়েছে, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আমরা বলেছিলাম, আরেকবার এটা রিপিট করে দেবো, যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। বলো, ভরবেগকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, পি দিয়ে। পি মানে কি হয়, মাস ইনটু ভেলোসিটি। ভর আর বেগের গুণফলকে কি বলে, ভরবেগ। তাহলে ভর হচ্ছে এম আর বেগ হলো ভি, তাহলে ভর আর বেগের গুণফলকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। বলো, গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কে দিয়ে। কে মানে কত আসবে, হাফ অফ এম ভি স্কোয়ার। আমাদের এদের দুজনের মধ্যে রিলেশন চেয়েছে, কি করেছিলাম, ওপর নিচে এম দিয়ে গুণ করেছিলাম। এম দিয়ে গুণ করলে কি আসবে বলো, হাফ অফ এম স্কোয়ার ভি স্কোয়ার। বলছে উপরে যদি এম দিয়ে গুণ করেন নিচেও এম দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে কে রেখে দিলাম। আচ্ছা, তাহলে কে ইকুয়ালস টু আসবে হাফ অফ এম ভি মানে কি, পি হয়, তাহলে এই জায়গা থেকে আসবে পি স্কোয়ার ডিভাইডেড বাই এম। তার মানে আমাদের পি স্কোয়ার ইকুয়ালস টু আসবে 2m কে। পি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, 2m কে। তাহলে বলো পি সমান সমান কত হবে, আন্ডার রুট অফ 2m কে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ভরবেগ আর গতিশক্তির মধ্যে রিলেশন। আমরা আগের দিনের ক্লাসে এটাও দেখেছিলাম, আমি আরেকবার করিয়ে দিলাম কারণ আমি বলেছিলাম এভাবে করব। আমরা মাঝখানে একটু এই ক্লাসের থিওরিটা পড়া হয়ে যাওয়ার পর কার্যক্ষমতা শক্তি থেকে কটা টাইপের অঙ্ক আসে, টোটাল 4টে থেকে 5টা টাইপের অঙ্ক আসে। আমরা প্রত্যেকটা টাইপের একটা একটা করে অঙ্ক দেখে নেব, মানে কার্য একটা টাইপ হয়, ক্ষমতা একটা টাইপ হয়, স্থিতিশক্তি গতিশক্তির একটা টাইপ হয়, ভরবেগ আর এই যে গতিশক্তির মধ্যে সংরক্ষণ একটা সম্পর্ক একটা টাইপ হয়, আর লাস্ট হচ্ছে আজকের এখন যেটা পড়াবো সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। আমরা আগের দিন বলেছিলাম কোন একটা সংস্থায় টোটাল দুটো টাইপেরই এনার্জি হয়। আমরা যদি মেকানিক্যাল এনার্জির কথা বলি, বাকি তো অনেক টাইপের এনার্জি হতে পারে, কিন্তু যদি আমরা কোন একটা সংস্থায় নর্মালি এনার্জির কথা বলি তাহলে সেটা কি কি হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হলো গতিশক্তি। অ্যাকর্ডিং টু শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যে কোনো সংস্থার জন্য স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল এনি মোমেন্টে কত হবে, ধ্রুবক। স্থিতিশক্তি আর গতিশক্তি
যে মান সেটা অলওয়েজ ধ্রুবক হবে। চলো লেখো খাতায়, পয়েন্ট করো শক্তির নিত্যতা সূত্র, পয়েন্ট করো শক্তির নিত্যতা সূত্র। আমরা এখানে মেকানিক্যাল এনার্জির কথা শুধুমাত্র বলছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা মেকানিক্যাল এনার্জির জন্য শক্তির নিত্যতা সূত্র পড়ছি। ওকে চলো লেখো, একটি সংস্থায় বা একটি সংস্থার বাহ্যিক প্রযুক্ত বলের মান শূন্য হলে, একটি সংস্থায় বা একটি সংস্থার বাহ্যিক প্রযুক্ত বলের মান শূন্য হলে বাইরে থেকে যদি কেউ কোনো ছেড়খানি না করে, তবে প্রতি মুহূর্তে একটি সংস্থার বাহ্যিক প্রযুক্ত বলের মান শূন্য হলে ওই সংস্থার প্রতি মুহূর্তে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেকটা মুহূর্তে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। খুব সহজ ব্যাপার, শোনো শোনো, যারা লিখতে পারোনি তারা আরো সহজভাবে লেখো। একটি সংস্থার প্রতি মুহূর্তের মোট শক্তি ধ্রুবক, একটি সংস্থার প্রতি মুহূর্তে মোট শক্তি ধ্রুবক। আমরা এখানে মোট শক্তি বলতে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলের কথা বলছি, ঠিক আছে? এবার এই যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এ বাদেও আরো অনেক এনার্জি আছে, বাট আমরা এখানে শুধুমাত্র অ্যাকশনে নিচ্ছি মেকানিক্যাল এনার্জি। কোন এনার্জি? মেকানিক্যাল এনার্জি। স্যার হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কি গায়ে খেটে যে এনার্জি পাওয়া যায়, বাংলা কথা। গায়ে খেটে এনার্জি বোঝো? মানে তুমি মনে করো হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি মনে করো লাফ মারলে, এইসব কেসের জন্য যে এনার্জি সেগুলোকে কি বলা হয়? মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি বাদেও আরো এনার্জি আছে, যেমন ইলেকট্রিক এনার্জি। আমরা ইলেকট্রিক এনার্জির কথা বলছি না। ম্যাগনেটের কারণে ম্যাগনেটিক এনার্জি তৈরি হয়, আমরা তার কথাও বলছি না। আমরা যদি মনে করো আরো অনেক টাইপের এনার্জি আছে, যেমন তুমি নামও শুনেছো নিউক্লিয়ার এনার্জি, আলো একটা টাইপ অফ এনার্জি, হিট একটা টাইপ অফ এনার্জি, এই এতগুলো এনার্জি আছে। বাট আমরা কাদের কথা বলছি? মেকানিক্যাল এনার্জি। বাংলায় বলতে গেলে যেগুলো যন্ত্র দ্বারা যেসব জিনিসপত্র করে, যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে একটা যান্ত্রিক শক্তির জন্য স্থিতিশক্তি আর গতিশক্তির মোট যোগফল কত হবে? ধ্রুবক হবে, কনস্ট্যান্ট আসবে। এবার আমাদের এর জন্য প্রমাণ করে দেখাতে হবে হ্যাঁ স্যার এমনই হয়। আর আমি এই প্রমাণ করার আগে না একটু বল ও গতি রিভিশন করিয়ে নি। তো আমি জানি যে অনেকে পড়েছো অনেকে পড়োনি, তো আমি এটা আশা করে থাকবো না যে তুমি সব পড়ে নিয়েছো। আমি বলেছি যে বেসিক থেকে বলবো। চলো, বল ও গতির ইকুয়েশন গুলো কি মনে আছে সবার? না মনে থাকলে আমি বলে দিচ্ছি। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, এক নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আর আরেকটা ইকুয়েশন ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এই তিনটে ইকুয়েশন ছিল আমাদের, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। প্রশ্ন হলো গিয়ে প্লাস কখন বসে? যদি ত্বরণ হয়, আর যদি মন্দন হয় তাহলে কি বসে? মাইনাস। এবার বলো, আমি যদি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছি, আস্তে আস্তে বেগ বাড়বে না কমবে? উপরে ছুটছি, কমবে না? কমতে কমতে জিরো হয়ে যায়, তারপরে আবার নিচে পড়ে, তার মানে সেক্ষেত্রে কি হয়? মন্দন। আর যদি নিচের দিকে নামে তাহলে ত্বরণ হয়, আস্তে আস্তে বেগ বাড়তে থাকে। তাহলে আমরা বলো অ্যাক্সিলারেশনের জায়গায় এখানে অ্যাক্সিলারেশন নেব না, কি নেব? জি নেব না? তার কারণ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হয়ে যায়? জি এর সাথে সমান হয়ে যায়। বলো জি কত রকমের হতে পারে? প্লাস হতে পারে জি এর মান, মাইনাস হতে পারে জি এর মান। তুমি জানো কখন প্লাস হবে? বলেছে যখন আপনি নিচের দিকে বস্তু পড়ছে আস্তে আস্তে ত্বরণ বাড়ে, ত্বরণ বাড়ার অর্থ হচ্ছে গিয়ে জি এর মান প্লাস হওয়া। আর আপনি যখন উপরে ছুঁড়ে মারছেন আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে, তাহলে কমার অর্থ হচ্ছে কি? মাইনাস হওয়া। চলো এবার আমরা এই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতিটা প্রতিষ্ঠা করে দেখাই। এই ইকুয়েশন গুলো মাথায় থাকবে। ভি কি? বলো ভি কি? অন্তিম বেগ, মানে ফাইনাল কত বেগ নিচ্ছে। আর ইউ কি? শুরুতে কতটা বেগ বা প্রাথমিক কতটা বেগ। এ কি? ত্বরণ। টি কি? টাইম। এস কি? দূরত্ব। আমাদের এখানে না এস লিখবো না, আমরা এখানে এইচ লিখবো, কারণ আমাদের হাইটের গল্প আসবে, রাইট? তাহলে আমরা এখন থেকে এইচ লিখবো। চলো করার ট্রাই করি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র আমরা কিভাবে প্রতিষ্ঠা করব, এনার্জি কনজারভেশন ল আমরা কিভাবে শিখবো। শোনো কি হয়, আমরা একটা বস্তুকে মনে করো উপরের দিক বরাবর ছুঁড়ে মারলাম। আমার কাছে 2 পয়সার একটা বল রয়েছে, আর আমি এই 2 পয়সার এই বস্তুটাকে নিলাম, নিয়ে উপরের দিক বরাবর ছুঁড়ে মারলাম। এবার
আমি এই বস্তুটাকে নিয়ে এই জায়গা থেকে যখন আমি ওপরের দিক, কেউ না একদম ইয়ে থেকে লিখো না কিন্তু, নিচ একটু নিচ করে লিখো, হ্যাঁ মানে খাতার পেজের মনে করে এরকম জায়গায় লিখছো, তাহলে উপরের গুলো আঁকতে পারবে না, আমরা কিন্তু এতটা আঁকবো। তো নিচ যারা আঁকছো নিচ থেকে আঁকো, নয়তো বসে থাকো, বসে দেখো। আমরা যদি একটা বস্তুকে ওপর থেকে নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারি, এটা আস্তে আস্তে উপরে উঠে একদম একটা হাইস্ট পয়েন্টে যাবে না? এই আমার সেই গ্রিন বলটাই আস্তে আস্তে উপরের দিকে যাবে। মাঝখানে আরো একটা কোনো একটা জায়গা নিয়ে নিলাম। এবার মনে করি এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা টোটাল কত হাইট কভার করলো? এইচ হাইট কভার করলো। কতটা উচ্চতা, কতটা দূরত্ব যদি কভার করে জিজ্ঞাসা করে, বলে এইচ দূরত্ব বা এইচ হাইট কভার করেছে। আমি আবার বলছি, এই এইচটা আমি আমার সাপেক্ষে কোন জায়গা থেকে বলছি? এই জায়গা থেকে। তুমি তোমার সাপেক্ষে আবার বলতে পারো তোমার জায়গা থেকে। তো এইচ ভ্যারি করতে পারে, কিন্তু ক্লাসে যখন এরকম টাইপের প্রমাণ হবে না, সবার প্রমাণ আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে আমাদের সবার একটা জায়গায় এসে মানতে হবে না যে আমি এটাকে গ্রাউন্ড মেনে নিয়েছি। তো আমরা আজকের ক্লাসে সবাই মনে প্রাণে বিশ্বাস করবো এটাই, যে স্যার এই জায়গা থেকে এইচ এর মান 0। বোঝা গেল? তাহলে বলো এই জায়গা থেকে এইচ এর মান কত? 0। আর এই জায়গাটা এইচ এর মান কত? এইচ, তাই না? এটা তার মানে আমাদের আসলে হাইট এইচ। এবার আমরা প্রত্যেকটা পয়েন্টে ট্রাই করব স্থিতিশক্তি নির্ণয় করার আর গতিশক্তি নির্ণয় করার। চলো দেখি। এবার বলো, শুরু থেকে যদি বেগই না দিয়ে ছুঁড়ে মারি, জীবনে বস্তু কোনোদিন উঠবে না, কোনোদিন উঠবে না। তাহলে একটা কাজ করি, এই নিচ থেকে একটা বেগ দিয়ে ছুঁড়ে মারছি। মনে করো আমি নিচের থেকে ইউ বেগ নিয়ে বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। তাহলে বলো, ইউ বেগ নিয়ে ছুঁড়ে মারলে এই বস্তুটার শুরুতে একদম এই সিচুয়েশনে আমি এটার নাম দিলাম 1 নম্বর। ওকে, 1 নম্বর অবস্থান। এটার নাম দিলাম 2 নম্বর অবস্থান, আর এটার নাম দিলাম 3 নম্বর। বোঝা গেল? এটা 2 নম্বর পজিশন আর এটা 3 নম্বর পজিশন। বলো, এটা ওপরে উঠতে 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 একটার সময় পর এর বেগের মান কত হয়ে যাবে? এই পয়েন্টে 0 হয়ে যাবে। তাহলে বলো, একদম হাইস্ট পয়েন্টে যখন যাবে তখন এই পয়েন্টের বেগের মান কত? 0। গুড। আর একদম নিচের পয়েন্টে বলো হাইটের মান কত? 0। তাহলে মেন ফান্ডা এখানে এই দুটো বোঝার, যে একদম যখন ওপরের পয়েন্টে চলে যায় তখন বেগের মান কত হয়ে যায়, আর একদম যখন নিচের পয়েন্টে থাকে তখন বেগের মান আছে কত? আছে ইউ। আর একদম ওপরের পয়েন্টে বেগের মান, একদম উপরের পয়েন্টে হাইটের মান, উচ্চতা এইচ, আর একদম নিচের পয়েন্টে উচ্চতা 0। আচ্ছা, এবার আমাদের কাজ হবে এই তিনটে পয়েন্টের জন্য 1, 2 আর 3 নম্বর পয়েন্টের জন্য টোটাল এনার্জি বের করা। চলো ফার্স্ট 1 নম্বর পজিশন। 1 নম্বর পজিশন আমাকে বলো, 1 নম্বর পজিশনের জন্য স্থিতিশক্তির মান কত হবে? একটা জিনিস শুনে নাও, এখন থেকে আমরা স্থিতিশক্তিকে না পি দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করব? পি দিয়ে। স্থিতিশক্তিকে আমরা রিপ্রেজেন্ট করব পি দিয়ে, আর গতিশক্তিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? কে দিয়ে। তাহলে তাই করব, স্থিতিশক্তিকে পি দিয়ে রিপ্রেজেন্ট করব আর গতিশক্তিকে কে দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে সবার আগে বলো, স্থিতিশক্তি একদম কোন পজিশনে? 1 নম্বর পজিশনে। বলো 1 নম্বর পজিশনে পি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এইচ এর মান কত? 0। তাহলে পি এর মান কত হবে? তাহলে 1 নম্বর পজিশনে আমাকে যদি জিজ্ঞাসা করে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান কত হবে, বলবে 0। বলো 1 নম্বর পজিশনে কাইনেটিক এনার্জির মান কত? হাফ। যদি বস্তুর ভর এম হয় তাহলে তার জন্য কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম, আগের বার কি হতো? হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এখানে বেগ কত আছে? ইউ। তাহলে এই জায়গার জন্য কত আসবে? বলো হাফ এম ইউ স্কোয়ার। ওকে, এবার বলো, আমি যদি এই জায়গায় টোটাল এনার্জি জিজ্ঞাসা করি তাহলে তুমি কত বলবে? বলেছে টোটাল এনার্জি মানে তো পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। টি ডট ই মানে কি? মোট শক্তি। টোটাল এনার্জি কত হবে বলো? mgh এর জন্য তো 0 এসেছে, তাহলে 0 প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার। তাহলে শুধুমাত্র কত আসবে? হাফ এম ইউ স্কোয়ার। ওকে, হয়ে গেল 1 নম্বর পজিশন। চলো এবার 2 নম্বর পজিশনটা পরে করব, আগে 3 নম্বর পজিশন বলে নাও। বলো 3 নম্বর পজিশনের জন্য কি হবে? 3 নম্বর পজিশন, 3 নং পজিশন। বলো 3 নং পজিশনে সবার আগে বলো পোটেনশিয়াল এনার্জির মান কত হবে? এইচ হাইট উচ্চতায় এম ভরের বস্তু mgh না, তাহলে 3 নম্বর পজিশনে পি এর মান হবে mgh। এইচ হাইট উচ্চতায় কোনো একটা বস্তুর পোটেনশিয়াল এনার্জির মান হয় mgh। এবার বলো একদম হাইস্ট উচ্চতায় বেগের মান কত? 0। তাহলে কাইনেটিক এনার্জি থাকবে না। তার কারণ কি বলবো? স্যার কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় হাফ অফ এম ভি স্কোয়ার, আর আপনি তো বলেছেন ভি এর মান 0, তাহলে আমরা কত বসাবো? 0। এবার আমরা এই জায়গা থেকে চাইলে খুব সহজে টোটাল এনার্জি বের করতে পারি। বলো টোটাল এনার্জির মান কত আসবে? বলবে স্যার পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাই না? বলো পোটেনশিয়াল এনার্জির মান কত? mgh, আর কাইনেটিক এনার্জি 0। লিখলাম না, টোটাল এনার্জি কত আসলো? আমাকে কাজ কি? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সব পয়েন্টে আসলে টোটাল এনার্জির মান 0 দেখানো। এখানে তো হাফ এম ইউ স্কোয়ার আসলো, আর এখানে তো
AMGH আসবে, তাহলে সেটা এক আসলো না। আপনি তো বললেন, পড়ালেন, কত কিছু বলছিলেন, জ্ঞান দিচ্ছিলেন, সব জায়গার জন্য এক আসবে। চলো দেখি একই বাস্তবে আসবে। একটা কাজ করি, আমরা না এই দুটো পয়েন্টের জন্য একটা ইকুয়েশন লেখার চেষ্টা করি, যেগুলো আগে থেকে পড়েছিলাম। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। কেন মাইনাস? বলে স্যার আপনি উপরে তুলছেন তাই। তাহলে বলো, এই দুটো পয়েন্টের জন্য আমি যদি ইকুয়েশন লিখি, একদম সাইডে কোথাও একটা কোপচাতে আমরা লিখবো, কি লিখবো? লিখবো যে আমাদের ফাইনাল ভেলোসিটি কত? 0। চলো আগে এমনি ইকুয়েশন লিখি। বলে এমনি ইকুয়েশন কি হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মাইনাস লিখবো না প্লাস লিখবো? কেননা স্যার আমরা নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এবার বলো ফাইনাল ভেলোসিটি কত? 0 না? একদম ফাইনাল ভেলোসিটির মান কত? 0। ইউ এর মান কত? ইউই শুরুতে কত রয়েছে? ইউ বেগ নিয়ে যাচ্ছিল, তাই ইউ, আর এই জায়গা থেকে মাইনাস অফ 2GH। তার মানে স্যার এ তো বুঝে গেলাম, ইউ স্কোয়ার মানেই কত? 2GH না? তাহলে একটা কাজ করুন, ইউ স্কোয়ারের জায়গায় কত বসাবেন? বসান 2GH। ইউ স্কোয়ারের জায়গায় কত বসাবো বলো? 2GH। তাহলে হাফ অফ এন ইন্টু ইউ স্কোয়ারের জায়গায় 2GH। এবার দেখো মিলে গেছে, হাফ হাফ কেটে গেল না? তাহলে আপনি পেয়ে গেলেন mgh। তাহলে 1 নম্বর পজিশনের জন্য টোটাল এনার্জি কত? mgh। আর 3 নম্বর পয়েন্টের জন্য টোটাল এনার্জি কত? mgh। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আপনি চিটিংও করতে পারেন, শুধুমাত্র আপনি ইচ্ছে করে না এই দুটো পজিশন নিয়েছেন, কেন আপনি জানেন এই দুটো পজিশনে আপনি পারবেন, বাকি তো আপনার ক্ষমতা নেই, আপনি তো পড়াশোনা করেননি ঠিকঠাক ভাবে নাইনে। এই কারণের জন্য আপনি 2 নম্বর পজিশনে যদি চানও বের করবেন ভালোভাবে, আপনি বের করতে পারবেন না। তাহলে আপনি এর মধ্যে মিডিলের যে কোনো একটা পজিশন দেখান, আর আমি সেটা তাকে সিলেক্ট করেছি 2 নম্বর। কেন 2 নম্বর সিলেক্ট করেছি বোঝা গেছে? কেন 2 নম্বর সিলেক্ট করেছি? তুমি আমাকে বলতেই পারো স্যার আপনি নিচের পয়েন্টের জন্য প্রমাণ করতে পারেন, একদম হাইয়েস্ট উপরের পয়েন্টের জন্য প্রমাণ করতে পারেন, বাট আপনি জানেন যে আপনার মধ্যে কত ক্ষমতা আছে, আপনি তো মাঝখানে কোনো পয়েন্টে প্রমাণ করে দেখাতে পারবেন না। কিন্তু যখন পড়ালেন তখন তো কত সুন্দর সুন্দর কথা বলছিলেন যে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য স্থিতিশক্তি আর গতিশক্তি ধ্রুবক থাকবে। তার মানে আপনি বলছিলেন যে স্যার এর জন্য যদি mgh হয়, এদিকে তাকাও, যদি এই পয়েন্টের জন্য mgh হয় তাহলে এর জন্য mgh আর এর জন্য mgh। তাহলে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে মাঝের কোন একটা পয়েন্টে প্রমাণ করে দেখান যে mgh। চলো এটাই দেখা যাক। তাহলে আমাদের দুটো পয়েন্টেতে mgh চলে এসেছে, আর লাস্ট পয়েন্ট থাকবে মাঝখানের পয়েন্ট। চলো একটু আঁকি আবার। এই হচ্ছে কি গ্রাউন্ড, এই হচ্ছে গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডের সাপেক্ষে আমরা গ্রিন কালারের বল ছুঁড়ে মারছিলাম। অনেকে বলে স্যার গ্রিন কালারের বল নেননি, আপনি চুরি করছেন। এখানে আমরা গ্রিন কালারের বল নিয়ে নিলাম। এবার এটার হাইট এইচ হাইট উচ্চতায় রাখলাম, এই হলো এইচ হাইট উচ্চতা, এই হলো এইচ হাইট উচ্চতা। এবার আমি যদি ভাবি, এই মনে করো সারফেসের থেকে এটা এক্স সাইড ধরলাম, সারফেসের থেকে এটা এক্স, তাহলে বলো এটুকু কত আসবে? এইচ মাইনাস এক্স। এবার আমি এই পয়েন্টের জন্য জানতে চাই আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে, আর এই পয়েন্টের জন্য আমি জানতে চাই এই পয়েন্টের জন্য আমার কাইনেটিক এনার্জি কত হবে, তাহলেই তো আমি যোগ করে টোটাল এনার্জি বের করতে পারবো। চলো চলো ফার্স্ট বলো পোটেনশিয়াল এনার্জি পি কত হবে? বলবে স্যার mg তো কাজ করবে না, এখানেও কত mg, এখানেও কত বলো, এখানেও বল কত কাজ করবে, কিন্তু mg কত হাইট উচ্চতাতে রয়েছে? এক্স হাইট উচ্চতাতে রয়েছে না? তাহলে কত হবে? mg x। আগের বার কত হচ্ছিল? mgh, কেননা এইচ হাইট উচ্চতায় ছিল, এবার কত হাইট উচ্চতায় আছে? ইচ্ছে করে আমি নিয়েছি, কেননা আমি এক্স কেন নিলাম? এক্স একটা আননোন যে কোনো জায়গা। তাহলে আমার কত আসবে বলো পোটেনশিয়াল এনার্জির মান? 3 নম্বর, এটা 2 ধরেছিলাম না, mgx। তাহলে এখানে লিখে নিই 2 নম্বর পজিশন, 2 নম্বর পজিশনের জন্য। এবার বলুন স্যার কাইনেটিক এনার্জি, এবার তো ফেসে যাবেন আপনি। কাইনেটিক এনার্জির মান এই পয়েন্টে কত হবে? আমি এই জায়গা থেকে কত বেগ দিয়ে ছুঁড়ে মারছিলাম? তুই বলছিলি না অরেঞ্জ কালার, এনে অরেঞ্জ, ইউ বেগ নিয়ে ছুঁড়ে মারা হলো। এই পয়েন্টে আমি ধরে নিলাম এর বেগের মান হচ্ছে ভি ড্যাশ। ভিও ধরতে পারবো না, আচ্ছা ভি ধরতে পারবো চাইলে, কারণ এখানে ভি জিরো ধরেছিলাম না, তো অসুবিধা নেই। এখানে ধরে নিলাম ইউ, আর এখানে কত ধরে নিলাম? ভি। এবার আমাকে এই দুটোর মধ্যে না একটা বাচ্চা টাইপের রিলেশন বলো, বলো ফাইনাল ভেলোসিটি কত? ভি। ইনিশিয়াল ভেলোসিটি কত? চলো বলো ফাইনাল ভেলোসিটি কত? ভি। আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এবার বলো তো আমি যদি জি ত্বরণের মধ্যে থেকে যায়, ধীরে ধীরে কমবে বেগ না বাড়বে? জাস্ট এটুকু, উপরে ছুঁড়ে মারলে কমে না? কমতে 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 কমতে, আচ্ছা বলো ইউ এর মান বড় না ভি এর মান বড়? কেন বড়? আস্তে আস্তে বেগের মান কমছে, কেন কমছে? মন্দন হবে, আমরা আগেও বলেছি। তাহলে জি এর মান নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, নেগেটিভ বলেই তো কমছে। আরে ইউ এর মান আস্তে 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 কমতে কমতে তো 0 পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তাহলে জি কোন ইকুয়েশন ইউজ করবো? পজিটিভের ইকুয়েশন না নেগেটিভের ইকুয়েশন?
নেগেটিভের ইকুয়েশন, তাহলে বলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস বসাবো, তাই তো? না, মাইনাস। গুড। স্যার আপনি এইচ কেন বসাচ্ছেন? এক্স না, এক্স সাইড উচ্চতায় আছে, তাহলে এখানে কত বসবে বলো? 2gx। বলো কারো সমস্যা আছে ইকুয়েশন লিখতে? ফাইনাল ভেলোসিটি কত? ভি। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। কেন মাঝখানে মাইনাস বসালাম? মন্দন হয়েছে তাই জন্য। আর এক্স কেন বসালাম? স্যার এদের দুজনের মধ্যে এখন হাইট কত আছে? এক্স। আচ্ছা, এবার বলো তাহলে আমি ভি এর মান তো পেয়ে গেলাম। আমার বলো এখানকার একটা বস্তু রয়েছে যার ভর এম, যার বেগ ভি, তাহলে কাইনেটিক এনার্জির মান কত আসবে? হাফ অফ, বলো, এম ভি স্কোয়ার, তাই তো? এখানে বেগ কত? ভি। বস্তুর ভর কত? এম। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? ভি এর মান, ভি স্কোয়ারের মান বের করা আছে না? চলো বসাই। বলো কত হবে? হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় বসবে ইউ স্কোয়ার মাইনাস 2gx। তাহলে হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ অফ কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে? এম জি এক্স। হলো? চলো লাস্ট লাস্ট কাজটা সেরে ফেলি। বলো লাস্ট কাজ কি হবে? যোগফল। আরে টোটাল এনার্জি তো বের করতে হবে। টোটাল এনার্জি কত হয়? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। বলো পোটেনশিয়াল এনার্জির মান কত? mgx। গুড, পোটেনশিয়াল এনার্জি mgx। আর কাইনেটিক এনার্জি কত? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস মাইনাস mgx। mgx বাদ চলে যাবে, তাহলে কত চলে আসবে? হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম ইউ স্কোয়ার। কথা বোঝা গেল? এবার স্যার তাও আপনি মেলাতে পারেননি, কেমন ফাঁকিবাজ আপনি দেখুন। এই জায়গা থেকে mgh বের করেছেন, এটাতে mgh বের করেছেন, বাট এটাতে তো স্যার আপনি তাও মেলাতে পারেননি হাফ এম ইউ স্কোয়ার। বাট আমি আগেই প্রমাণ করে রেখেছিলাম ইউ স্কোয়ার মানে কত? 2gh না? এবার মিলে গেছে। হাফ অফ এম ইউ স্কোয়ারের জায়গায় কত বসাবো? 2gh। এবার না স্যার, এবার ঠিক আছে, আপনি তো আমার সত্যি কথাই বলছিলেন। বোঝা গেল? তিনটে পজিশনের জন্য কত আসলো? mgh। 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য। এরপরে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেন আমি চোটটাও করিনি। আমি উপরের পয়েন্টটা শুধু নিচের পয়েন্ট নিইনি, আমি তিনটে পয়েন্ট নিয়েছি। আর মিডিলেরও যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিয়েছি। আমি চাইলে কিন্তু এখান থেকে হাফ হাফ করেও নিতে পারতাম, বলতাম এইচ/2 আর এইচ/2, আমি তাও করিনি। কেন? তাতেও বলতে স্যার আপনি ইচ্ছা করে মিডিল পজিশন নিয়েছেন। আমি মিডিল নিইনি, আমি এই জায়গা থেকে এক্স নিয়েছি, তাহলে বাকি পড়ে থাকবে h-x। সব থেকে নর্মাল কেস করেছি। তাহলে বোঝা গেল? এটা যদি, এটা যেটুকু বাকি আছে, আগের পেজটা লিখেছিলে তো সবাই? লেখনি কেউ? তাহলে বাড়িতে লিখে নেবে, না লিখলে বাড়িতে লিখে নেবে। আর যাদের লেখা হয়ে গেছে তারা এই পেজটুকু কমপ্লিট করে নাও। আচ্ছা, না লিখলে সমস্যা নেই, করে নেবে এরপরে। আচ্ছা লেখো খাতায়, তিনটে পজিশনের জন্যই লেখো, তিনটি পজিশনের জন্যই, তিনটি পজিশনে। আচ্ছা কারো এখানে 15 পার্টে প্রবলেম আছে যে তিনটি প্রমাণ করালাম? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? শিওর? কারো কোনো প্রবলেম নেই? কোনো একটা জায়গায় এদিকে তাকাও, একবার দেখে নাও। ফার্স্ট পয়েন্টের জন্য শুধুমাত্র এখানে হাইটের মান 0, তাই জন্য mgh কত করেছি? 0। h এর মান 0, তাই mgh ও 0। পুরো বেগটা কি বেগ? কাইনেটিক এনার্জি। পুরো ছোড়া মার্কা বেগ। ছোড়া মার্কা বেগকে কি বলে? কাইনেটিক এনার্জি। এর মান কত এসেছে? হাফ এম ইউ স্কোয়ার। 3 নম্বর পজিশন, সেখানে একদম একদম টপে চলে গেছে, তাহলে কাইনেটিক এনার্জির মান কত হবে? 0। তার কারণ কি? বেগের মান 0। একদম হাইস্ট পয়েন্টে বেগ কত হয়? 0। হাইস্ট পয়েন্টে বেগ মানে কাইনেটিক এনার্জির মান 0। কতটা হাইট উচ্চতায় আছে? h হাইট উচ্চতায়, তার মানে তার পোটেনশিয়াল এনার্জির মান হবে mgh। এটা থেকেও টোটাল এনার্জি বেরিয়েছে, এটা থেকেও টোটাল এনার্জি বেরিয়েছে, বাট মেলেনি। মেলানোর জন্য কি করেছি? ইকুয়েশন বানিয়েছি। কার কার মধ্যে? ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি কত? 0, তাই জন্য ভি স্কোয়ারের জায়গায় 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ, তাই শুরুর ভেলোসিটিতে ইউ মাইনাস 2gh। এই জায়গা থেকে ইউ স্কোয়ারের মান কত আসলো? 2gh। মাথায় রেখে টুক করে বসিয়ে দিয়েছি mgh, mgh মিলে গেছে। পরের পার্টে কি করেছি? বলেছিলাম যে এমন হতে পারে যে আমি ইচ্ছে করে ওই দুটো পজিশন নিচ্ছি, কারণ আমরা ওই দুটো পজিশনের হয়তো ক্যালকুলেশন মাস্টার পারে, বাকি পজিশনে ক্যালকুলেশন পারে না। এই ভুল তোমাদের ভাঙানোর জন্য আমি র্যান্ডম কোন একটা পজিশন নিলাম। কত? বলো র্যান্ডম কোন পজিশন নিয়েছি? মাঝখানে যে কোনো একটা, একদম মিডিলে নিয়েছি না, যে কোনো একটা পজিশন নিয়ে নিয়েছি এক্স। তাহলে এটা এক্স হলে এটা কত হবে? h-x। পোটেনশিয়াল এনার্জি কত হবে? বলবে সারফেস থেকে এক্স সাইড উচ্চতায় হয় mgh, h এর জায়গায় এখানে এক্স আছে, তাহলে হবে mgx। ভি বেগ নিয়ে যদি কোনো বস্তু যে কোনো জায়গায় যায়, তাহলে তার কাইনেটিক এনার্জি হয় হাফ অফ mv স্কয়ার। এই দুটো পজিশনের মধ্যে রিলেশন হবে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh। ভি স্কয়ারের জায়গায় জাস্ট মান বসালাম, মান বসিয়ে দুটো যোগ করলাম, যোগ করে দেখলাম হাফ অফ এম ইউ স্কয়ার আসলো। আর আমরা আগে থেকে ইউ স্কয়ারের মান জানি, কত হয় ইউ স্কয়ারের মান? টুকুস করে বসিয়ে দিলাম, আর তিনটে পজিশনে কত আসলো?
mg। চাইলে না তিনটে পজিশনে হাফ mv স্কয়ারও আসতে পারতো, আমি জাস্ট ইকুয়েশন যেভাবে হ্যান্ডেল করেছি তার উপর ডিপেন্ড করে। বাড়িতে এটা ভালোভাবে করবে, পরীক্ষার সময় এটা আসার চান্স অনেক 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 বেশি। বাড়িতে আমরা বলেছিলাম 3বার টাস্ক থাকবে, না 3বার না 5বার থাকবে, প্রত্যেকদিন একবার একবার করে করবে। আরে চলো এবার শোনো, আমাদের লাস্ট টপিক রয়েছে ক্ষমতা। কিন্তু ক্ষমতা বোঝার আগে না একটা জিনিস বলে দিই, শুনে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তিনটে পজিশনের জন্যই লেখো, তিনটে পজিশনের জন্যই টোটাল এনার্জির মান সর্বদা সংরক্ষিত থাকবে। টোটাল এনার্জির মান, তিনটি পজিশনের জন্যই টোটাল এনার্জির মান সর্বদা সংরক্ষিত থাকবে। তিনটি পজিশনের জন্যই টোটাল এনার্জির মান সর্বদা সংরক্ষিত থাকবে। ক্লিয়ার? ওকে, এবার শোনো, বাট রিয়েল লাইফে না শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি গুলো থাকে না, মানে স্থিতিশক্তি আর গতিশক্তি থাকে না, এ বাদেও না অনেক টাইপের এনার্জি থাকতে পারে যারা কিনা আমাদের জীবনে এনার্জিকে ওয়েস্ট করে। যেমন আমি তোমাকে বলছি, আজকের বাড়ি থেকে পড়ে এসেছো তো সবাই, কিছু হলে পড়ে এসেছো, এই সপ্তাহে পড়াশোনা করেছো তো, বইটা পুরো রিডিং করেছো, একবার পড়েছো কেউ? আরে পুরো বই বলছি না, মানে যেটুকু পড়তে দিয়েছিলাম পুরো জিনিস যা বলবো ডিটো লিখে দিতে পারবে ক্লাসে? পারবে? পারবে না। তার কারণ কি? তার কারণ আমরা যখন পড়ি না, যখন আমরা পড়ছি ওই জিনিসটা 100% তো আমাদের থাকবে না। কিছু পরিমাণ এনার্জি কি হয়, ওয়েস্ট এনার্জিতে চলে যায়, কিছু পরিমাণ এনার্জি লস হয়ে যায়। তেমন ভাবে আমি যদি মনে করো আজকে তুমি ভাবলে যে তুমি কিছু পরিমাণ তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করবে, তখনও কি হয়, কিছু পরিমাণ এনার্জি ওয়েস্ট হয়। যেমন মনে করো, শোনো, বাড়িতে সবাই তো গেম তো অনেকেই খেলেছো, বা ফোন সবাই ধরো, ফোন বেশি সময় যখন স্ক্রোল করতে থাকো, ফোন যখন বেশি সময় গেম খেলো, তখন ফোন হিট হয়ে যায় না? আচ্ছা বলো, কে আছো ক্লাসে যে চাও ফোনটা ভীষণ গরম হয়ে যাক, বেশি মজা লাগে? এমন তো কেউ না, ওই যে ও চায়। আচ্ছা, তার মানে আমরা আননেসেসারিলি, বাবা, আমরা আননেসেসারিলি, এদিকে শোনো, আমরা আননেসেসারিলিও অনেক সময় অনেক জিনিসপত্র পাই, ওয়েস্ট এনার্জি হয়ে যায়। তো আমরা এরকম একটা ওয়েস্ট এনার্জি এখন বোঝার চেষ্টা করব, আর এর জন্য আমাদের স্থিতিশক্তি আর গতিশক্তি আমাদের কাজে লাগে। ঠিক আছে, শোনো কি করব আমরা। তুমি কি করবে শোনো, তোমার কাজ হচ্ছে কি এটাকে রোল করে উপরের দিকে দেওয়া। তার মানে তোমার কি হবে, এখানে স্থিতিশক্তি তুমি তৈরি করবে, মোড়া মোড়া গোল করে। হ্যাঁ, গুড গুড, সাবাস 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 সাবাস। হ্যাঁ, ছেড়ে দাও। এবার এটাও কি করেছে বলতো, স্থিতিশক্তি সংরক্ষণ করলো। এবার আমি যখনই এটাকে না ছেড়ে দেব, তখন এটা কিসে পরিণত হবে? এবার দেখো কি হয়, যখনই ছেড়ে দিচ্ছে আবার রিটার্ন উপরে উঠে আসছে না? তাহলে আবার কি হচ্ছে, যেটা স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে সেটা বারবার আবার গতিশক্তি, আবার স্থিতিশক্তি, কিন্তু কিছু টাইম পর থেমে যাচ্ছে না। তার রিজন কি? রিজন আমাদের লাইফে সবসময় মাথায় রাখবে, কিছু পরিমাণ এনার্জি ওয়েস্ট হয়ে যায়। যেমন এক্ষেত্রে ফ্রিকশন হিসেবে ওয়েস্ট হচ্ছে। চলো আরেকবার, তুমি উঠবে নাকি এর উপরে? চলো, হ্যাঁ ছেড়ে দাও। এবার আবার করছি, আবার বলছি, আমরা এভাবে কি জমা রেখেছি এখানে দড়িতে বেঁধে 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 স্থিতিশক্তিটা ফার্স্টে কিসে কনভার্ট হবে? গতিশক্তিতে। বাট যখন এট দা এন্ড পয়েন্টে ও যতটা পরিমাণ গতিশক্তি রয়েছে, ও দেখছে তা দিয়ে আমি আবার উপরে উঠতে পারবো, তাহলে আবার স্থিতিশক্তি, আবার গতিশক্তি, আবার স্থিতিশক্তি, আবার গতিশক্তি। আর এভাবে বারবার বারবার রিপিট করার পর একটা টাইম পর এনার্জি শেষ হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এনার্জি লস হয় একটা সিস্টেমে, যেমন এখানে ফ্রিকশনের জন্য লস হচ্ছে। বোঝা গেল? আরে ঠিক আছে, বুঝতে পেরেছো? বারবার উপরে উঠছে নিচে নামছে কেন? একবারই তো থেমে যেতে পারতো, কেন একবারে থামে না? তার কারণে স্থিতিশক্তি আর গতিশক্তির ঘটনা। একটা লেখো, স্থিতিশক্তিকে গতিশক্তি, নিচে নামিয়ে আগে লেখো, স্থিতিশক্তিকে গতিশক্তিতে কনভার্ট করা যায়। লেখো, স্থিতিশক্তিকে গতিশক্তিতে কনভার্ট করা যায় এবং গতিশক্তিকে স্থিতিশক্তিতে কনভার্ট করা যায়। লেখো, স্থিতিশক্তিকে গতিশক্তিতে কনভার্ট করা যায় আর গতিশক্তিকে স্থিতিশক্তিতে কনভার্ট করা যায়। ক্লাস 11-এ যখন পড়বে এই দিয়ে একটা প্রবলেম হয়, জিনিসটাকে বলা হয় ফ্লাইং হুইল প্রবলেম। তখন আমরা এই ফ্লাইং হুইল প্রবলেম করব, বুঝতে পেরেছো? ক্লাস 11-এ যখন উঠবে তখন পড়বে এরকম টাইপের সিস্টেমের জন্য কত এনার্জি কনভার্ট করা যায়, কত পার্সেন্টেজ থাকে, এগুলো তখন করা যাবে। এই ধরনের প্রবলেমকে বলা হয় ফ্লাইং হুইল প্রবলেম। চল নেক্সট, আমরা এবার লাস্ট টপিক ক্ষমতা, আর ক্ষমতার সাথে শেষ করব আমাদের এই চ্যাপ্টার, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আগে বলো, এর আগের যে প্রমাণটা করানো হলো, বিশ্বের সব থেকে বড় প্রমাণ তোমাদের জন্য এখন পর্যন্ত, মানে এর আগে এত বড় প্রমাণ করনি, সহজ ছিল।
তো ওই প্রমাণটা আই থিঙ্ক তোমরা এবার বাড়িতে গিয়ে পারবে। শুধুমাত্র মাথায় রাখবে তিনটে পজিশনে কি করতে হবে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি আমাদের জাস্ট যোগ করতে হবে। এবার আমি প্রত্যেকবার একটা কথা বলি, এবারও সেই সেম গল্প দিয়ে স্টার্ট করছে। মনে করো আমি আজকে তোমাকে 5 বার করে আনতে বলেছি না ক্লাসে, পরের দিন কি বলেছি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে সমীকরণ আছে এটা 5 বার প্রমাণ করে এনে দিন। তুমি কি করলে, তুমি যখন একদম ইয়ার এন্ড হয়ে গেছে, ইয়ার এন্ড হয়ে গিয়ে আমাদের 9 ক্লাস শেষ হয়ে গেছে, 10 ক্লাস শেষ হয়ে গেছে, 11ও দেওয়া হয়ে গেছে, 12ও দেওয়া হয়ে গেছে। এবার হয় না অনেকদিন পর ঘুরতে আসো, তো ঘুরতে এসেছে আমার কাছে, এসে বলবে, যেমন এই আজকেও একটা ছেলে এসেছিল, একটা দাদা, মানে ছেলে বলতে গেলে স্টুডেন্ট ছিল, ও WBGতে 55 র্যাঙ্ক করেছে। তো তেমন ভাবে তোমরাও এরকম ভাবে কোন একজন একদিন আসলে বলে, স্যার আপনি আমাকে সেদিন খুব অপমান করেছিলেন। বললাম যে কি অপমান করেছিলাম? বলবে যে স্যার আমি এই যে আপনাকে আজকে দেখিয়ে দিলাম 12 এর পরে এসে, স্যার এই নিন অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে 5টা প্রমাণ, এই নিন দেখুন। আমি আজকে সারাদিন ফাঁকা ছিলাম, আমার মনে পড়েছিল ওই দিনের কথা, তাই আজকে বসে বসে, আগে তো আমি 2টো জমা দিয়েছিলাম, বাকি 3টে আজকে করে জমা দিলাম। আর আরেকটা বাচ্চাই, মানে তোমরা যেটা করবে পরের দিনই কি করবে, 5টা প্রমাণ এনে জমা দিয়ে দেবে। বলো দুজনে একই না দুজনে আলাদা? একই না আলাদা? একই। কেউ একই বলো না কিন্তু। যে 12 এর পরে গিয়ে জমা দিচ্ছে তার, সেও বলবে আমি এসে 5টা প্রমাণই করে দিয়েছি, আর তোমরা বললে আমিও স্যার 5টা প্রমাণই জমা দিয়েছি। এটা অনেকটা এমন, পরীক্ষার হলে 3 ঘন্টায় টাইম দেওয়া থাকে, তোমার এক বন্ধু 10 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে, আর সে বললে স্যার আমার তো পরীক্ষা দেওয়া নিয়ে কথা, টাইম কেন বলছেন? তো আমাদের টাইমও একটা ফ্যাক্টর, কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে সেই জিনিসটা একটা ইয়ে না? তো অঙ্ক করা, যে কোনো একটা কাজ করা, এগুলো তো একটা কাজ, কাজের জন্য আমাদের টাইমও ইম্পর্টেন্ট, কত তাড়াতাড়ি করতে পারছে। লেখো ক্ষমতা রিপ্রেজেন্ট করে, ক্ষমতা প্রকাশ করে, লেখো ক্ষমতা প্রকাশ করে, লেখো ক্ষমতা প্রকাশ করে কোনো বস্তু, ক্ষমতা প্রকাশ করে কোনো বস্তু দ্বারা কৃতকার্য, কোনো বস্তুর দ্বারা কৃতকার্য কত দ্রুত সম্ভব। ক্ষমতা প্রকাশ করে কোনো বস্তুর দ্বারা কৃতকার্য কত দ্রুত সম্ভব। তো বাংলা ভাষায় বললে কার্য বা শক্তির হারকে, তোমাদের ডেফিনেশনের ভাষা লেখাচ্ছি, লেখো কার্য বা শক্তির হারকে, কার্য বা শক্তির হারকে ক্ষমতা বলে, পাওয়ার ইংলিশে। কার্য বা শক্তির হারকে ক্ষমতা বলে, পাওয়ার। কার্য বা শক্তির হারকে ক্ষমতা বলে পাওয়ার, পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, যখনই হার ওয়ার্ড ইউজ করা হবে তখন আর আমাদের না একক সময় উল্লেখ করতে হয় না, হার মানেই বুঝে নেবে আসলে কার কথা বলছে, একক সময়ের কথা। তাহলে আমাকে বলো পাওয়ারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, চলো পি দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে এই চ্যাপ্টারে 3বার পি ইউজ হলো, একবার মোমেন্টামে পি ইউজ করেছি, তার জন্য কি করবে, বারবার পি দিয়ে লিখবে না তোমরা, না ভাষাতেই লিখবে। কি লিখবে, ভরবেগ। তোমরা কি লিখবে, পোটেনশিয়াল এনার্জির জন্য, স্থিতিশক্তির জন্য পি ইউজ করেছি, তোমরা তখন লিখবে স্থিতিশক্তি। আর এখন পাওয়ারের জন্য পি ইউজ করছি, তোমরা কি লিখবে, ক্ষমতা। বলো ক্ষমতা সমান সমান কি হবে, কার্য ডিভাইডেড বাই সময়, কার্য ডিভাইডেড বাই সময়। দ্যাট মিনস ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউর একক কি হয় বলো, ডাব্লিউর একক ইউনিট জৌল হয় না? আরে মাথায় আছে তো জৌল। আর নিচে কি আসবে বলো, টাইমের জন্য, আর জৌল পার সেকেন্ডকে কি বলা হয়, ওয়াট। ঠিক আছে, কার্যে এখন থেকে মাথায় রাখবে, কার্য বাই সময় মানে জৌল পার সেকেন্ড, এটা ক্ষমতার একক অর্থাৎ ওয়াটকে নির্দেশ করে। আর একটা জিনিস আছে, প্রাচীন দেশে এককালে ঘোড়া পাওয়া যেত, সেই ঘোড়া দিয়ে ইউনিট বানাতো ওরা, এইচপি। আচ্ছা কেউ এরকম ভেবো না যে প্রত্যেকটা, আমি জানি এই জিনিসটা পড়ানোর সময় অনেক বাচ্চা ভাবে, যখন আমি বলি না যে অশ্ব ক্ষমতা এর আরেকটা একক হয়, কি হয় এর আরেকটা একক, ধরো আমাকে লিখে নি, এর আরেকটা একক হয় অশ্ব ক্ষমতা বা এইচপি, অশ্ব ক্ষমতা বা এইচপি। এইচপি মিনস না হর্স পাওয়ার, হর্স পাওয়ার। আবার অনেকে এটাও বলে স্যার তেলের পাম্পে দেখেছি এইচপি, আরে ওটা হিন্দুস্তান পেট্রোলিয়াম, ওই এইচপি না, তা অনেকে বলে, তাই বললাম। অশ্ব ক্ষমতা মানে এইচপি। এইচপি মানে যখন লেখা ওরা ডেফিনেশন দেয় এভাবে, যখন দেওয়া থাকতো বলা হতো একটা ঘোড়া 1 মিটার হাইট পর্যন্ত 100 কেজি ভরের যদি বস্তা তোলার জন্য কত পরিমাণ কাজ করতে হবে। ওরা তখন না এরকম টাইপের ভাবতো, ও আচ্ছা সরি আমি 100ই বলেছি তো, 1000 বলিনি তো ভুল করে, না অনেক বছর ভুল করে 1000 বলে ফেলি, তাই 100 কেজির বস্তা তোলার জন্য কত পরিমাণ ওয়ার্ক করতে পারে, দ্যাট ইজ কল অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। আরে বাবা প্রত্যেকটা ঘোড়া আসলে আলাদা আলাদা ভাবে কাজ করে, আরে সব ঘোড়া তো আর একই রকম ভাবে তুলবে না,
তো এটা একটা ইমাজিনারি ডেফিনেশন, যেটা হর্স এতটা তুলবে। জাস্ট ডেফিনেশন দেওয়ার জন্য, এর মানে এই না যে তুই এখন রাস্তায় যাস আর গিয়ে একটা ঘোড়াকে নিলি আর ঘোড়ার পেছনে বাড়ি দিয়ে বললি চল এবার ওঠা 100 কেজি। জাস্ট এটা একটা ডেফিনেশন দেওয়ার জন্য। মাথায় রাখবে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত হবে? 746 ওয়াট। মাথায় রাখবে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু হবে 746 ওয়াট। বোঝা গেছে? চলো এবার আমি এখানে পিপিটিতে না কোশ্চেন পাইনি, তাই জন্য আমি আনতে পারিনি, আমি হাতে হাতে করিয়ে দিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে, যাতে কিনা তোমরা বুঝে বুঝে নিজেরাও খাতায় লিখতে পারবে। চলো আমরা কি করবো এখন, 5টা টাইপের 5টা অঙ্ক করবো, ঠিক আছে? 5টা টাইপের 5টা অঙ্ক করবো। চলো আগে এই অশ্ব ক্ষমতা এটা লিখে নাও, তারপরে 5টা টাইপের আমরা 5টা অঙ্ক করবো। হুম, বলো কি হবে? আচ্ছা বলছো মাত্রার কথা বলো। ওয়ার্কের মাত্রা কি হয়? এম এল স্কয়ার টি কি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম কি হবে? টি। তাহলে কত আসবে বলো? এম এল স্কয়ার টি কি পাওয়ার -3। গুড, চলো কমপ্লিট। হয়েছে এটা? চলো 5 টাইপের 5টা অঙ্ক করবো। ফার্স্ট লিখবে টাইপ 1 টাইপ 2 করে আমরা পরপর 5টা টাইপের 5টা অঙ্ক করবো। আর এই 5টা অঙ্ক করার পরে না আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, ওয়ার্ক পয়েন্ট এর কোনো অঙ্ক বাদবে না যদি একটু বুঝে 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 করো। আর আমি দরকার হলে একটা টাইপের মধ্যেই না আমি পরপর পরপর অনেকগুলো বলে দেবো, যাতে কিনা তোমারও সুবিধা হয়। চলো এদিকে শোনো। ফার্স্ট টাইপ 1 লেখো। টাইপ 1 ওয়ার্ক ওয়ার্ক রিলেটেড অঙ্ক করবো। ফার্স্ট টাইপে ওয়ার্ক রিলেটেড অঙ্ক করবো, একটু ভালোই অঙ্ক নেওয়া যাক। একটা সারফেস আছে, এই সারফেসের উপরে একটা ব্লককে রাখলাম। এই ব্লকের ভর মনে করো 2 কেজি। এই ব্লকের ভর কত? 2 কেজি। এবার আমাকে জিজ্ঞাসা করেছে এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটা যদি এদিক থেকে এদিক বরাবর 10 মিটার সরণ করানো হলো। এই ব্লকে 10 মিটার সরণ করানো হয়েছে। বলা হয়েছে এই ব্লকটা 10 মিটার যদি সরণ করানো হয় আর এর উপরে যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয়। কত নিউটন বল প্রয়োগ করানো হয়েছে? 20 নিউটন বল প্রয়োগ করানো হয়েছে। কত মিটার সরণ হয়েছে? 10 মিটার। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ফার্স্ট দুটো কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, ওয়ার্ক ডানের মান কত? 1 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করলাম ওয়ার্ক ডান টোটালের মান কত, আর 2 নম্বর জিজ্ঞাসা করলাম গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানের মান কত, মানে মহাকর্ষ বলের জন্য ওয়ার্ক ডানের মান কত। বোঝা গেল? দুটো কোশ্চেন। চলো ফার্স্ট কোশ্চেন তো একদম ইজি। কি বলবে? বলে স্যার কত বল প্রয়োগ করেছেন? 20, আর সেদিক বরাবরই 10 মিটার না? তাহলে আমরা এই জায়গা থেকে বলবো ডাব্লিউ বাই এক্সটার্নাল, এক্সটার্নাল মিনস টোটাল, হ্যাঁ টোটালের জন্য কত হবে? বলে বলের মান কত? 20 নিউটন মাল্টিপ্লাইড বাই কত গেছে? 10। তাহলে কত হবে? 200 জৌল। 200 জৌল। স্যার জৌল কেন লিখলেন? কেননা নিউটন আর মিটার ছিল, তাই না? এসআই পদ্ধতিতে ছিল বলে আমরা জৌল লিখেছি। এবার বলো মহাকর্ষ বল কিভাবে? মহাকর্ষ বলের জন্য 0 হবে, তার কারণ তুমি যদি আজকের মাথায় কোনো কিছু নিয়ে বসে থাকো, এমজি কোন দিক বরাবর কাজ করছে? নিচের দিক বরাবর। আর তার ফলে আমরা যদি এটা নিয়ে বসে থাকি তাহলে তো সরণ হয় না। ঠিক তেমন ভাবে শোনো, বলো মহাকর্ষ বল কোন দিক বরাবর কাজ করবে? এমজি নিচের দিকে না? কোনো বস্তুর জন্য এমজি কোন দিকে কাজ করে? তাহলে বলটা কাজ করছে কোন দিক বরাবর? যেতে হবে কোন দিক বরাবর? সামনের দিকে। 90 ডিগ্রিতে রয়েছে না? আর 90 ডিগ্রিতে থাকলে ওয়ার্ক ডানের মান কত হয়? 0। তাহলে মাথায় রাখবে কোন সিস্টেমে যদি 90 ডিগ্রিতে থাকে, এই 90 ডিগ্রির জন্য ওয়ার্ক ডানের মান হবে 0। 90 ডিগ্রির জন্য ওয়ার্ক ডানের মান হবে 0। চলো বাবু টাইপ 2 তে চলে যাই। চলো টাইপ 2 পয়েন্ট করো। টাইপ 2 পয়েন্ট করো। টাইপ 2 লেখো। টাইপ 2 তে লেখো স্থিতিশক্তি কমা গতিশক্তি, বা লিখতে পারো স্থিতিশক্তি ও গতিশক্তি। মনে করো একটা সারফেসের থেকে আমরা, এই একটা সারফেস আছে, এই সারফেস থেকে একটা 10 কেজি ভরের বস্তুকে, একটা 10 কেজি ভরের বস্তুকে 2 মিটার হাইট উচ্চতায় উপরের দিক বরাবর তোলা হলো। 2 মিটার হাইট উচ্চতায়
উপরের দিক বরাবর তোলা হলো। তোলা হওয়ার পরেও এটা যখন উপরের দিক বরাবর উঠলো, ওঠার পরে আমি দেখলাম এর যে বেগের মান 0 মিটার পার সেকেন্ড। কত দেখলাম? 0 মিটার পার সেকেন্ড। আর যখন সারফেস থেকে যাচ্ছে তখন 5 মিটার পার সেকেন্ড। সারফেস থেকে কত বলো? 5 মিটার পার সেকেন্ড। আর যখন একদম হাইয়েস্ট পয়েন্টে উঠলো তখন কত হয়ে গেল? 0 মিটার পার সেকেন্ড। এবার জিজ্ঞাসা করা হলো এর কাইনেটিক এনার্জি কত, এর পোটেনশিয়াল এনার্জি কত, আর জিজ্ঞাসা করা হলো টোটাল এনার্জি কত। তিনটে কোশ্চেন। কি কি? কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর আমাদের টোটাল এনার্জির মান কত হবে। শোনো, জিজ্ঞাসা করবে স্যার কোন পয়েন্টে। আমি বললাম দুটোর জন্য, একটা হচ্ছে কি এই পয়েন্টের জন্য, 1 নম্বর পয়েন্টের জন্য, আর একটা হচ্ছে 2 নম্বর পয়েন্টের জন্য, আর কিছু জিজ্ঞাসা করিনি। চলো ফার্স্ট 1 নম্বর পয়েন্টের জন্য। বলো 1 নম্বর পয়েন্টের জন্য কাইনেটিক এনার্জির মান কত? বলো 1 নম্বর পয়েন্টের জন্য কাইনেটিক এনার্জির মান কত? টুক 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 তাড়াতাড়ি। কাইনেটিক এনার্জির মান কত? গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে হাফ অফ এম ভি স্কয়ার। হাফ অফ এম এর মান কত? 10। আচ্ছা ছাড়ো, এখানে না 0 দেওয়া যাবে না, থাক। এখানকার ভেলোসিটিও জানি না, এখানকার কেন 0 দিলে না অঙ্কে একটা এরর চলে আসবে। যাই হোক, মানে অঙ্ক মিলে যেত, অঙ্ক করতে পারতাম, বাট মিনিংফুল অঙ্ক হতো না। হাফ অফ এম ইন্টু ভি স্কয়ার। বলো ভি এর মান কত আসবে? 5। তাহলে কত আসবে? 125 জৌল। কত আসবে? 125 জৌল। আরে জৌল না, জৌল, মজা করে বলছি জৌল। পরীক্ষার হাতে লিখে আসে জৌল, স্কুলে জিজ্ঞাসা করেছে বলছে জৌল। চল এদিকে 2। এই পয়েন্টে আমরা ভেলোসিটির মান জানি না, এই পয়েন্টে ভেলোসিটির মান আমরা জানি না। আচ্ছা বলো এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির মান কত? টুকুস করে বলে ফেলো। mgh। m ইন্টু জি ইন্টু এইচ এর মান কত? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত আসবে? তাহলে এই পয়েন্টে বলো টোটাল এনার্জির মান কত? শুধু 125 জৌল। চলো 2 নম্বর পয়েন্ট, মানে একদম হাইস্ট পয়েন্টের কথা যদি বলি, স্যার কত হাইট উচ্চতায় আছে? কত হাইট উচ্চতায় আছে? 2 মিটার। তাহলে বলো পোটেনশিয়াল এনার্জির মান কত হবে? mgh না? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়? mgh। বলো এম এর মান কত? 10 কেজি। আরে নিশ্চয়ই হাওয়ায় উঠে গিয়ে তোর ওজন কমে যাবে না। কেউ আর ভাবিস না যে স্যার ঢিল ছুড়ে মেরেছি উপরে গেছি ভর কমে গেছে। এম এর মান কত? 10। জি এর মান 10 ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি। আর কত হাইট উচ্চতায় জিজ্ঞাসা করেছে? 2 মিটার। তাহলে কত আসবে? 200 জৌল। চলো এবার শোন, এই পয়েন্টে এবার আমার চেক করে দেখতে হবে, যদি ভেলোসিটি থাকে তাহলে কাইনেটিক এনার্জি থাকবে, আর যদি ভেলোসিটি না থাকে তাহলে কাইনেটিক এনার্জি থাকবে না। চেক করার উপায় কি? বলবে স্যার ফর্মুলা বসান, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh। বলো ফাইনাল পয়েন্টে কত হবে? জানি না। ইনিশিয়াল পয়েন্টেরটা তো জানি, কত? 5 এর স্কয়ার। ওকে, মাইনাস 2 ইন্টু জি এর মান কত? 10। আর এইচ এর মান কত? 2। গুড। তাহলে আসবে 25 বিয়োগ 25 বিয়োগ কত আসছে? 10 দুগুনি 20 দুগুনি 40। এটা অঙ্কই হবে না, ভুল হয়ে গেছে, অঙ্কে এরর চলে এসেছে। তার মানে এটা এই যে 2 মিটার যখন হাইট উচ্চতাতে উঠবে, ওঠার পরে আসলে এর বেগ ধীরে ধীরে বাড়বে। যাই হোক, আমি তোমাদেরকে এটা ফান্ডামেন্টালি অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, আমি নিজে থেকে যেহেতু নাম্বারগুলো বসিয়েছি। কেন 5 মিটার পার সেকেন্ড 2 মিটার হাইট উচ্চতা পর্যন্ত যাওয়ার পরে যে বেগের মান, এই যে দেখতে পাচ্ছি স্কয়ারের মান কততে আসছে? নেগেটিভে আসছে। আর স্কয়ারের মান কোনোদিন হ্যাঁ এর মান কিসে আসছে? নেগেটিভে আসতে পারে, আসছে, যেটা কিনা কোনোদিনই পসিবল না। মানে আমরা কি বলছি শোনো, ঠান্ডা ভাবে বোঝো। আমরা ধীরে 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 আমরা বুঝতে বলছি যে এটা 5 মিটার পার সেকেন্ড আছে, এটাকে আস্তে আস্তে উপরের দিকে 2 মিটার ছুড়ে মারলে আস্তে আস্তে বেগের মান কমবে। বাট আমরা এখানে যখন রেজাল্ট বের করছি তখন কমার কিছু দেখতে পাচ্ছ? মাইনাসে চলে এসেছে তো না? মাইনাসে কোনোদিন বেগের স্কয়ারের মান আসতে পারে না। আসলে আমাদের এখানে অঙ্কে মানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোতে কোনো এরর আছে। তো আমরা যদি কোনো ভি থাকতো, যদি বাস্তবে কোনো ভি আসতো, তাহলে আমি কি করতাম? হাফ অফ এম ভি স্কয়ার আলাদাভাবে বের করতাম, আর হাফ অফ এম ভি স্কয়ার বের করে তারপরে আমরা রেজাল্ট করে নিতাম। কথা বোঝা গেছে? হাফ অফ এম ভি স্কয়ার বের করতাম আর হাফ অফ এম ভি স্কয়ার বের করে দেন রেজাল্ট বের করে নিতাম। যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যদি এই পয়েন্টে বের করা যেত, যদি এই পয়েন্টে বেগের মান কিছু কম বসানো যেত, বাট এখানে তো কম বসানো যাচ্ছে না। যদি বসানো যেত তাহলে করা যেত। যাই হোক, চলো নেক্সট টাইপ 2 কমপ্লিট হলো। পয়েন্ট করো টাইপ 3।
পয়েন্ট করো টাইপ 3, টুকুস করে টাইপ 3 লিখে ফেলো, টাইপ 3। আমি না ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি। ফর্মুলা একটা পড়েছিলাম মনে আছে, পি ইজ ইকুয়ালস টু আন্ডার রুট অফ 2m কে না? তার মানে কার কার মধ্যে রিলেশন? গতিশক্তি আর ভরবেগ, গতিশক্তি আর ভরবেগের মধ্যে রিলেশন। চলো কি বলছে শোনো, এই টাইপের অঙ্কে দুটো বস্তু দিয়ে দিয়েছে, কি কি একটা বলে দেবে, এরকম বলবে একটা ভারী বস্তু আছে ক্যাপিটাল এম, একটা দামড়া বস্তু আছে ক্যাপিটাল এম, আর একটা ছোট বস্তু আছে স্মল এম। বলে দিল যদি এদের কাইনেটিক এনার্জি সেম হয়, কি বললো, কাইনেটিক এনার্জি সেম হয়, তাহলে এদের মোমেন্টামের রেশিও কত হবে। কাইনেটিক এনার্জি যদি সেম হয় এদের দুজনের, এটা মনে করো 1 নম্বর, এটা 2 নম্বর, কি সেম বলে দিয়েছে, কাইনেটিক এনার্জি, কার রেশিও চেয়েছে, ভরবেগের, বোঝা গেল, এরকম চাইতে পারে 1 নম্বর। আসলে রেশিও চায় না, শোনো কি চাই বলে দিই, বাংলা কথা, অঙ্ক যেমন ভাবে দেবে তেমন ভাবে বলি। জিজ্ঞাসা করবে ভরবেগ কার বেশি, কি জিজ্ঞাসা করবে, ভরবেগ কার বেশি। ওকে, নেক্সট দ্বিতীয়, এরকম জিজ্ঞাসা করে, এটা হচ্ছে একটা টাইপ গেল, এটারই সিমিলার সেম। কি বলবে, এরকম একটা অবজেক্ট দিয়ে দেবে ক্যাপিটাল এম আর একটা অবজেক্ট দিয়ে দেবে স্মল এম, তাহলে ভারীকে ক্যাপিটাল এম আর হালকাকে স্মল এম। বলেছে এই কন্ডিশনের জন্য আবার এরকম ভাবে জিজ্ঞাসা করবে, তাহলে বলো, এরকম বলি, তাহলে বলো যদি মোমেন্টাম সেম হয়, মানে যদি ভরবেগ সেম হয়, যদি ভরবেগ সেম হয়, তাহলে কাইনেটিক এনার্জির রেশিও কত হবে, মানে কার গতিশক্তি কার বেশি। বোঝা গেল, গতিশক্তি কার বেশি, এরকম জিজ্ঞাসা করে। ক্লিয়ার? চলো এবার কোশ্চেনটাকে ধীরে ধীরে বুঝি, না বুঝে কোনোভাবে করা যাবে না। চলো ফার্স্ট কি বলছে, বলছে দুজনের ভর, একজনের ভর এটা, একজনের ভর এটা, কি সেম বলেছে পড়ো পড়ো, কাইনেটিক এনার্জি। তা আমি যদি বলি প্রথম জনের জন্য হাফ অফ এম, হাফ অফ এম, প্রথম জনের বেগ মনে করো v1, তাহলে কত আসবে, হাফ এম v1 স্কয়ার ইকুয়ালস টু কত আসবে, হাফ অফ দ্বিতীয় জনের জন্য হাফ অফ এম v2 স্কয়ার। হ্যাঁ কি না, কাইনেটিক এনার্জি সেম মানে তো এটাই, হ্যাঁ কি না, বেগ সেম হবে না আলাদা হবে, বলে স্যার আলাদা হতেই হবে, আপনি বলেছেন কাইনেটিক এনার্জি সেম করবেন, আপনার মাথায় এসেছে কাইনেটিক এনার্জি সেম করবেন, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কত, হাফ অফ এম ভি স্কয়ার। এম যদি আলাদা হয় তাহলে মাস নেসেসারি ভি কে আলাদা হতেই হবে, বলতো, তার মানে যার ভর হালকা তার বেগ কি হবে, বেশি না, যার ভর হালকা তার বেগ বেশি হতে হবে। আচ্ছা তাহলে বলো হাফ হাফ কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, তাহলে এই যাতে কি রিলেশন পেলে বলো, এম v1 স্কয়ার ইকুয়ালস টু আসবে স্মল এম v2 স্কয়ার, তাই তো। আচ্ছা এটা থেকে তার মানে আগে আগে এই জায়গা থেকে কি লাইন বুঝতে পেরেছো বলো, বলবে স্যার যার ভর বেশি, ভর বেশি তার বেগ কি হবে, বেগ কম হবে। ওকে, আচ্ছা এবার এদিকে তাকাও, আমি এই জায়গা থেকে একটা কাজ করছি, এটাকে আমি কোনোভাবে, আমাকে ভাবতে হবে আমি কি এটাকে কোনোভাবে ভরবেগের টার্মে আনতে পারি, বলবে হ্যাঁ স্যার পারি। এই জায়গা থেকে দেখো একটাকে লিখলাম এম ভি ওয়ান, লেখা যায়, তাহলে প্রথমটার ভরবেগ কত হবে, এম ভি ওয়ান, আরে এম ভি মানে কি ভরবেগ না, তাহলে প্রথমটার জন্য কত আসলো, ভর ইন্টু বেগ মাল্টিপ্লাইড বাই আরেকটা ভি ওয়ান পড়ে থাকবে, হয়ে গেল। চলো দ্বিতীয়টার কথা বলো, কিভাবে লিখবো, এম ভি টু মাল্টিপ্লাইড বাই ভি টু, বলো প্রথমটার জন্য ভরবেগ 1 ইন্টু ভি ওয়ান ইকুয়ালস টু ভরবেগ 2 ইন্টু ভি টু না, আরে হ্যাঁ না বলো, তাহলে বলো পি ওয়ান বাই পি টু করলে কত আসবে, পি ওয়ান বাই পি টু করলে আসবে ভি টু বাই ভি ওয়ান। এবার আমাকে বলো এই যে ভারী আর হালকার মধ্যে কার বেগ বেশি, হালকার বেগ বেশি না, তাহলে কার বেগ বেশি, ভি টুর বেগ বেশি ভি ওয়ান এর থেকে, তাহলে বলো কে বড়, ভি টু বড় না ভি ওয়ান বড়, ভি টু বড় না ভি ওয়ান বড়, ভি টু বড় না, আরে হ্যাঁ না বল, তাহলে এটা গ্রেটার দেন 1 আসবে কি না, এটা গ্রেটার দেন কত আসবে, তাহলে বলো কার ভরবেগ বেশি হয়ে গেল, 1 নম্বরের। পি ওয়ান কার জন্য, 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য কি হবে, দেখো খুব টাফ জিনিস না, তুমি না মেনলি ভাবতে পারছো না, একটু ভাবো। আমাকে এখানে বলেছে কাইনেটিক এনার্জি সেম, কাইনেটিক এনার্জি সেম মানে হাফ অফ এম, প্রথম জনের জন্য যদি বেগ ভি ওয়ান ধরি তাহলে প্রথম জনের জন্য আছে হাফ অফ এম ভি ওয়ান স্কয়ার, আর দ্বিতীয় জনের জন্য কত আসবে,
হাফ অফ এম ভি টু স্কোয়ার, হাফ হাফ তো কেটে যাবে, তার মানে আমাদের কি আসলো এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম ভি টু স্কোয়ার। এবার আমার জোর জবরদস্তি এটাকে ভরবেগের টার্মে আনতেই হবে, কেন বলেছে কার ভরবেগ বেশি, আমি ভরবেগে আনার জন্য এম আর ভি ওয়ান কে একসাথে করে নিলাম, আর একটা ভি ওয়ান কে আলাদাভাবে রাখলাম, আবার কি করলাম এম আর ভি টু কে রেখে আলাদাভাবে ভি টু কে নিয়ে নিলাম। এটা প্রথম জনের ভরবেগ, এটা দ্বিতীয় জনের ভরবেগ, তাহলে পি ওয়ান বাই পি টু করে কত দেখলাম ভি টু বাই ভি ওয়ান। এবার আমাকে বলেছিল না কাইনেটিক এনার্জি সেম, আর কাইনেটিক এনার্জি সেম হতে গেলে আমি বুঝতেই পারছি যে হালকা হবে তার বেগ যদি বেশি না হয় তাহলে কোনো কাইনেটিক এনার্জি সেমই করতে পারবে না। আরে যে হালকা ফুলকা লোক তার কি করতে হবে, বেগ বাড়াতে হবে, বেগ বাড়িয়ে সে কি করবে নিজের কাইনেটিক এনার্জি বাড়িয়ে নেবে। আমি আগেও বলেছিলাম যে না মনে থাকে একটা ট্রেন আছে মনে কর, ট্রেনের ভর কি হয় ভারী, তো ট্রেন মনে কর কম বেগ নিয়ে যাচ্ছে, টুকুস 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 করে আস্তে আস্তে যাচ্ছে, তুই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লি তাও তো তুই চাপা খেয়ে চলে যাবি। তুই ভারী জিনিস ভয় পাস না হালকা জিনিস? না, বলবি স্যার ডিপেন্ড করতে যে ভারী জিনিসটা জোরে আসছে না আস্তে আসছে এর উপর ডিপেন্ড করে। যেমন শোন, থেকে আমি যদি বলি আজকে না মারবো, এটা দিয়ে ছুঁড়ে মারবো, তো ভয় লাগবে একটু হলেও। এবার আমি যদি বলি না এখান থেকে একটা কাগজের টুকরো নেবো, কাগজের টুকরো নিয়ে ছুঁড়ে মারবো তোর গায়ে জোরে, তুই ভয় পাবি? পাবি না। এবার যদি আমি তোকে বলি চল তোকে আমি না এবার আমি বোতল ছুঁড়ে মারবো, তোর গায়ে বোতল ছুঁড়ে মারলাম এভাবে, তুই ভয় পাবি? অল্প 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 বলে ঠিক আছে তাও মেরে নিন, মেরে নিন, বাড়িতে নালিশ করার থেকে তো ভালো বোতল ছোড়া দিয়ে মার খাবো, এটুকু মেনে নিন। কিন্তু আমি যদি বলি তোর গুলি করবো তাহলে তুই মেনে নিবি? হ্যাঁ বলে হ্যাঁ। আরে গুলি করলে কি হবে, গুলির তো ভর বোতলের থেকেও হালকা, বাট ওর বেগ কি অনেক বেশি না, আর বেগ বেশি হলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। তাহলে হালকা জিনিসে কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য কি করতে হবে, বেগ বাড়াতে হবে। তাহলে এই হালকা ফুলকা এর কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য কি বাড়াতে হয়েছে, তাই জন্য আমি বলতে পেরেছি যে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। তাহলে ভি টু যদি গ্রেটার দেন ভি ওয়ান হয় তাহলে বল পি ওয়ান বাই পি টু কত হবে, গ্রেটার দেন ওয়ান হবে অবভিয়াসলি। তাহলে দেখ যে ভারী তার ভরবেগ বেশি হবে, তাই তো আসলো পি ওয়ান বাই পি টু গ্রেটার দেন যদি ওয়ান হয় তাহলে পি ওয়ান ইজ গ্রেটার দেন পি টু। সিমিলার ভাবে দ্বিতীয়টা বোঝার চেষ্টা করি, কি সেম বলেছে বলো, মোমেন্টাম সেম বলেছে না, এটা দেখো আরো তাড়াতাড়ি হবে, বলো এম ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু এম টু ভি টু, রাইট? আরে এত ঝামেলা করার দরকার নেই, তুই জাস্ট ধরে নে একটাকে কি ধরেছিলি ক্যাপিটাল এম আর একটাকে স্মল এম ধরেছিলি না, আমাকে বল পি ওয়ান ইকুয়ালস টু পি টু, তো হ্যাঁ কি না, কোশ্চেনে তাই বলেছে, রিলেশন লিখ, পি ইজ ইকুয়ালস টু কি হবে আন্ডার রুট অফ টু এম কে, তাহলে প্রথম জনের জন্য পি ওয়ান ইকুয়ালস টু আসবে আন্ডার রুট অফ টু এম কে ওয়ান, আচ্ছা একটা তো ভারী না, ভারী কাট এম এর, টু এম কে ওয়ান, আর দ্বিতীয় জনের জন্য কত আসবে আন্ডার রুট অফ টু এম কে টু। এদিকে দেখাও একদম সহজ ব্যাপার, বলো প্রথম জনের জন্য আন্ডার রুট অফ টু এম কে ওয়ান, দ্বিতীয় জনের জন্য আন্ডার রুট অফ টু এম কে টু। ক্লিয়ার? ওকে চলো বলো পি ওয়ান আর পি টু সেম হ্যাঁ কি না, হ্যাঁ তো, তাহলে বলো আন্ডার রুট অফ টু এম কে ওয়ান ইকুয়ালস টু আন্ডার রুট অফ, আরে প্রথমটার এম তো ভুল হয়ে গেল, প্রথমটার বড় এম বড়কা এম, দ্বিতীয়টার ছোটকা এম, বল দুই দুই কেটে যাবে রুট রুট, তাহলে এই জায়গা থেকে কত আসবে আন্ডার রুট অফ এম কে ওয়ান ইকুয়ালস টু আন্ডার রুট অফ স্মল এম কে টু, হ্যাঁ কি না? তাহলে আন্ডার রুট অফ যদি কে ওয়ান বাই কে টু বের করি, গোবিন্দ এদিকে দেখো, আন্ডার রুট অফ কে ওয়ান বাই কে টু করলে স্মল এম বাই ক্যাপিটাল এম আসবে না, আন্ডার রুট অফ স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, রুট রুট হাটিয়ে দাও, হাটিয়ে দিলে কত আসবে কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু স্মল এম বাই, বলে এটা লেস দেন ওয়ান আসবে হ্যাঁ কি না? কেন লেস দেন ওয়ান আসবে, বলছে উপরে ছোটকা নিচে বড়কা, নিচে বড়কা হলে লেস দেন ওয়ান হয়, তাহলে কে ওয়ান বাই কে টু কিরকম লেস দেন ওয়ান, তাহলে কে বড় কে টু বড় নিশ্চয়ই। তাহলে যদি বলে ভরবেগ যদি সেম হয় তাহলে কার গতি বেশি হবে, সরি কার জন্য আমরা জিজ্ঞাসা করি যদি কাইনেটিক এনার্জি বেশি হবে, বলে ছোটকার জন্য, ভরবেগ সেম হলে ছোটকার জন্য কাইনেটিক এনার্জি বেশি। যাই হোক এই রিলেশন থেকে আমাদের অঙ্ক করতে হয়, আমাদের যা যা ছিল কম বেশি আমরা কমপ্লিট করতে পারলাম। আগের দিন আমরা আরেকটা টাইপের অঙ্ক করে দিয়েছিলাম, লাস্ট আমাদের বাকি থাকবে কি, লাস্ট আমাদের কি বাকি থাকবে পাওয়ার, পাওয়ার তো খুব সহজে হয়ে যাবে, যদি বলে 10 সেকেন্ডে কত হবে কি দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করে দেবো, বোঝা গেল, নিজে বাড়িতে পাওয়ারের অঙ্ক করে নিতে পারবে, এক্স যা বলবে যে 10 সেকেন্ডে বলে এতটা চলেছে 10 দিয়ে ভাগ, বাস এইটুকু হচ্ছে গিয়ে কাজ। ক্লিয়ার সবার, বোঝা গেছে এই পার্টটা?
বাড়ি থেকে আরেকবার করা হবে, তাহলে 3টে কোশ্চেন আমি বলবো, বাড়ি থেকে ভালোভাবে করবে। 1 নম্বর হচ্ছে কি আমাদের এই পার্টের কোশ্চেন, এটা বইতে দেওয়া আছে। আর বইতে কি করা আছে বলতো, বইতে না মানে করে দেখায়নি এত কিছু, না মুখে মুখে বলে দিয়েছে যে এমন হয়। আর 2 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর জন্য ওটা 5 বার প্রমাণ, আজকে থেকে শুরু করবে, বাড়ি গিয়ে পরপর 5 দিন করবে। ঠিক আছে, চল।